দেশের ইতিহাসে নির্বাচিত প্রথম কোনো সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছে। আর নির্বাচিত সংসদ সদস্যরা এ নিয়ে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে শপথ নেবেন। সংসদের সামনে এমপি ও মন্ত্রিসভার শপথ দেশে নতুন যুগের সূচনা বলে মনে করেন বিশ্লেষকরা। নুরনবী সরকারের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে নানা আনুষ্ঠানিকতায় সরব ছিল জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও সংসদ ভবন এলাকা। হাসিনা রেজিমের পতনের পর উৎসব এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল মানিক মে এভিনিউ থেকে। জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিল। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস প্রধান অতিথি ছিলেন। এরপর ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজাতে লাখ লাখ মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকাতেই। এরপর তার স্মরণে নাগরিক শোক সভাও হয় খোলা আকাশের নিচে সংসদ ভবনের সামনে সবুজ প্রাঙ্গণে। ইতিহাসের সব রেকর্ড ভেঙে ত্রয়োদশ সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নিতে যাচ্ছেন খোলা আকাশের নিচে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভাও শপথ নিতে যাচ্ছে সংসদ ভবনের সামনে। ভালোভাবেই দেখছি, কারণ যেহেতু এটা সংসদ জনগণের বিষয়, এখানে শপথ হওয়াটা খুবই সুন্দর। তবে এটার পিছনে এটা একটা কারণ হতে পারে যে যেহেতু সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রী পরিষদের শপথ, সংসদ প্রাঙ্গণ একটা উপযুক্ত জায়গা সেটা করার। আরেকটা হয়তো হতে পারে যে আমরা তো একটা গভীর ত্যাগের বিনিময়ে আজকে এখানে এসেছি, এটা তো আমাদের ভুলে গেলে চলবে না। গণতন্ত্রের আমরা বরাবরই বলি যে প্রাণকেন্দ্রই হচ্ছে সংসদ। তো এবং আমাদের সংসদ যারা সদস্য তারা আমাদের জনগণেরই প্রতিনিধি। হ্যাঁ, কাজে জনগণের প্রতিনিধি হিসেবে খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করাটাকে আমি ভালোভাবেই দেখছি। আমি মনে করছি যে দিস ইজ অলসো এ গুড সাইন। সংসদ ভবনের ভেতরে এমপিরা শপথ নিতেন, মন্ত্রীরা গণভবনে। এই রেওয়াজ ভাঙল এবার। এটাকে জুলাই পরবর্তী রাজনীতির শিক্ষা বলেই মনে করেন বিশ্লেষকেরা। কিন্তু বঙ্গভবন তো মনে হয় যে একটা সুরক্ষিত দুর্গের মতো, এবং এটাকে একটা জনগণের প্রতিষ্ঠান বা জনগণের একটা ভবন বলে মনে হয় না। কাজে সেখান থেকে এটা জনপরিসরে আসছে, এটা একটা খুবই ভালো উদ্যোগ। এবং আমি মনে করি যে এটা ইভেন এখন তো হয়তো একটা ভিন্ন রাজনৈতিক বাস্তবতা এটা হয়েছে, ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত রাখা যেতে পারে। এবং রাজনীতির সাথে জনগণের একটা সেতু বন্ধন। কাজে সেই সংসদ যদি খোলা আকাশের নিচে শপথ গ্রহণ করে এবং সেখানে যদি পার্টিসিপেশনটা আরো বাড়ে, আমার তো মনে হয় এটা একটা ভালো দিক। 1973 সালের নির্বাচিত সংসদ সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে শপথ নিয়েছিলেন খোলা আকাশের নিচে। এর আগে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ নিয়েছিল খোলা আকাশের নিচে। নুরনবী সরকার, 71, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসাইন, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আপনার কাছে এই বিষয়ে কি খবর আছে? তানিয়া, ধন্যবাদ আপনাকে। একটি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের শেষে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামীকাল নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। এবং এই শপথ অনুষ্ঠান মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, এবং সংসদ ভবনের ভেতরে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা শপথ নেবেন। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটু আগেই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী তিনি এসেছিলেন পরিদর্শনে। তিনি যেমনটা জানালেন, 9:30টার দিকে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেল 4টার দিকে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এবং তিনি বললেন যে সব রাজনৈতিক দলের সাথে আলাপ করে জুলাই যে জাতীয় সনদ, ঐকমত্যের ভিত্তিতে যে স্বাক্ষরিত সনদ, সেই সনদ বাস্তবায়নে কাজ করবে তাদের দল। এছাড়া জনগণ তাদের যে আমানত তুলে দিয়েছে সেই আমানত তারা অক্ষরে অক্ষরে পালন করবে। তো এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকালকে যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান তারা বলছেন যে এইখানেই বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা হয় এবং ওসমান হাদির নামাজে জানাজা হয়। এছাড়া ঐকমত্যের ভিত্তিতে যে
জুলাই জাতীয় সনদ সেটি এখানে স্বাক্ষরিত হয়েছিল, যার কারণে তারা খোলা আকাশের নিচে এই শপথ অনুষ্ঠান রেখেছে। এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 1200 দেশি বিদেশি অতিথি তারা দাওয়াত করেছেন এবং 13টি দেশের প্রতিনিধি এই শপথ অনুষ্ঠানে যোগদান করবেন। এবং এই শপথ অনুষ্ঠান ঘিরে যে প্রস্তুতি সেটি বলা যায় যে একেবারেই সম্পন্ন করে রেখেছে। সব ধরনের প্রস্তুতি কোনো ধরনের যেন নির্বিঘ্নে সেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। আপনি জানেন যে নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের জন্য এটি একটি ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নতুন একটি সরকার শপথ নিতে যাচ্ছে। এবং এই গণতান্ত্রিক অভিযাত্রার জন্যই মূলত এই দীর্ঘ গণতান্ত্রিক লড়াই করেছে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, যার কারণে আগামীকালকের সেই মহাঞ্জক্ষণে একটা বড় ধরনের উপস্থিতি। মোহাম্মদ হোসেন, ফিরবো আমরা আপনার কাছে আবার নিশ্চয়ই সংসদ ভবনের এই প্রস্তুতির খবর জানবার জন্য। স্পিকার ও ডেপুটি স্পিকার কেউ নেই, সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন কে? প্রশ্ন উঠেছে তা নিয়ে। সংবিধান মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের পরিচালনার কথা। আইন বিশেষজ্ঞদের মতে সংবিধানের সব ধারা আক্ষরিকভাবে মানতে হবে তা নয়। সংসদ সদস্যদের মধ্যে গ্রহণযোগ্য একজন অধিবেশন পরিচালনা করে নতুন স্পিকার আর ডেপুটি স্পিকার নির্বাচন করতে পারেন। আরও জানাচ্ছেন মিল্টন আনোয়ার। মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ চলছে সেই প্রস্তুতি, আর এর মধ্য দিয়ে গঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ। সংবিধান অনুযায়ী শপথের 30 কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি জাতীয় সংসদ আহ্বান করবেন। কিন্তু কার নেতৃত্বে বসবে সে অধিবেশন? 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় স্পিকার পদত্যাগ করে নিরুদ্দেশ, ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় জেলে। তাহলে নতুন স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত অধিবেশন পরিচালনা করবে কে? সংবিধানের 74(3) অনুচ্ছেদ বলছে এক্ষেত্রে যে কোনো সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বিশেষ পরিস্থিতিতে সংবিধানের আক্ষরিক বিধান সর্বদা মানা কঠিন। আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে, আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং গুরুতর অভিযোগ আছে, তারা অনুপস্থিত। এখন এই অবস্থায় ক্রান্তিকালীন অবস্থা হিসাবে ব্যবস্থা নিতে পারে। আক্ষরিকভাবে এখন স্পিকার প্রথম সভা অধিবেশনে সভাপতিত্ব করতে পারছেন না বলে বিরাট সমস্যা তৈরি হবে, এটা আমি মনে করি না। আক্ষরিকভাবে তো আপনি এটা প্রতিপালন করতে পারছেন না। কাজেই এই অবস্থায় আপনি যে কোনো একজন জ্যেষ্ঠ, যাকে সবাই মনে করছেন যে একজন স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত উনি পরিচালনা করুন সংসদ। তারেক রহমানের সরকারের মন্ত্রিসভার শপথ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে। নতুন রাষ্ট্রপতি না আসলে নতুন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই প্রথম অধিবেশন আহ্বান করবেন। সেখানে তিনি ভাষণও দেবেন, আর সরকারি দল, বিরোধী দল সহ সংসদ সদস্যরা রাষ্ট্রপতির সেই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। আমরা একটা সুন্দর নির্বাচন করেছি, জনপ্রতিনিধিদেরকে নির্বাচন করেছি। যে সমস্ত সমস্যা আছে যে এগুলো সবাই মিলে বসে আলাপ করে সমাধান করা যায়। এখন আমরা সবাই মিলে এটা মেনে নিতে পারি যে রাষ্ট্রপতি আহ্বান করবেন, রাষ্ট্রপতি বক্তৃতা দিবেন, ঠিক আছে, তাহলে এটা যদি আমরা মেনে নেই সেভাবে আমরা করব। আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। এই অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক কিছুই করা সম্ভব সবাই সম্মত হলে। তো আমি আশা করি সেরকম একটা ব্যবস্থা নেবে যেটা কোনো বিতর্ক সৃষ্টি না হয়, কোনো রকম বিভাজন সৃষ্টি না হয়। বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের এই যাত্রাপথে সব পক্ষকেই অযথা আইনি বিতর্ক বন্ধ রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। আমি আশা করি আলাপ আলোচনার মাধ্যমে সন্তোষজনক একটা সিদ্ধান্তের। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রায় 1200 জন দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রলিন্দা জয়তিসারের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বিএনপি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। বিকেলে গঠন হবে মন্ত্রিপরিষদ।
আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালাহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন প্রস্তুত আছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। আর প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী তার সরকারি বাসভবনের ব্যবস্থা করা হবে। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন ধারা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত আমরা ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। রাষ্ট্রে যে গত ১৫.৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন, তার থেকে দেশকে আবদ্ধ থাকার চেষ্টা করেছে আমাদের কাজের জন্য, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তেই। এটা আপনার টিআইবিকে জিজ্ঞেস করতে হবে যে ওনারা যে রিপোর্ট করেছেন, রিপোর্টের ভিত্তি জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। সরকারি বেতন ভাতা, পাইক পেয়াদা ও সম্মানী বাবদ বছরে প্রায় ৩০ লাখ টাকার সুবিধা পান মন্ত্রীরা। এছাড়া প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরাও পান ২৫ লাখের উপরে। থাকে নিজ এলাকার জন্য বার্ষিক থোক বরাদ্দ। অন্যদিকে সংসদ সদস্যরা বাড়ির সুবিধা না পেলেও আমদানি করতে পারেন শুল্কমুক্ত গাড়ি। যদিও এসব বরাদ্দ নিয়ে সবসময় সন্তুষ্ট থাকেন না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তিরা। বিস্তারিত তুলে ধরেছেন রুহুল আমিন। সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুত করার ব্যস্ততা। বছর দশেকের পুরনো টয়োটা ক্যামরি ও মিৎসুবিশি ল্যান্সার মডেলের এসব যানবাহন ব্যবহার করবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সরকারি বিধান অনুযায়ী এসব গাড়ির জন্য প্রতিদিন 18 লিটার জ্বালানি তেল অথবা সমপরিমাণ অর্থ পাবেন তারা। যদিও অতীতে এসব নিয়ে অসন্তুষ্টি ছিল মন্ত্রীদের মধ্যে। গাড়ি ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা পান সরকারের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তি। যেমন একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা, সাথে সুসজ্জিত বাড়ি অথবা ফ্ল্যাট, আর বাড়ি না নিলে সেবাবোধ মাসিক ভাতা 80,000 টাকা। এছাড়া বাড়ির সাজসজ্জা ও সংস্কারেও বছরে পান প্রায় 7.5 লাখ টাকা। প্রতিমন্ত্রীর বেতন মন্ত্রীদের চেয়ে খানিকটা কম, 92,000। তবে সরকারি বাড়িতে না উঠলে ভাতা পান 70,000 প্রতি মাসে। আর সাজসজ্জা ও সংস্কারের জন্য বছরে 6 লাখ টাকার উপরে। এক একজন উপমন্ত্রীর বেতন 86,500 টাকা। আবাসন সুবিধা প্রতিমন্ত্রীর সমান। এর বাইরে বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পুরোটাই বহন করবে সরকার। দর্শনার্থী আপ্যায়নে একজন মন্ত্রী মাসে পাবেন 10,000 টাকা, প্রতিমন্ত্রী 7.5 ও উপমন্ত্রী 5,000। বিমান ভ্রমণে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে বিমা সুবিধা পান 10 লাখ টাকা। আর মন্ত্রিসভার কোনো সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার পুরো খরচ বহন করে সরকার। দেশের ভেতরে ভ্রমণ ভাতা ও নিজ এলাকার উন্নয়নে বছরে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা, যার কোনো নিরীক্ষা হয় না। এদিকে সংসদ সদস্যদের মাসিক বেতন 55,000 টাকা। আছে শুল্কমুক্ত একটি গাড়ি আমদানির সুবিধা। পান ঢাকায় একটি প্লট। নির্বাচনী এলাকায় যাওয়া আসার ভাতা মাসে 12,500, সম্মানী ভাতা 5,000 আর মাসিক পরিবহন ভাতা 70,000 টাকা। নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা দেয়া হয় এমপিদের। এছাড়া লন্ড্রি, ক্রোকারিজ, অভ্যন্তরীণ ভ্রমণ, এলাকার উন্নয়ন সহ নানা ভাতা মিলিয়ে বছরে এক একজন এমপিকে দেয়া হয় 8 লাখ টাকার উপরে, যার পুরোটাই করমুক্ত। এছাড়া প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান চিকিৎসা ভাতা পান এমপিরা। আর্থিক সুবিধার বাইরে বিভিন্ন কর্মচারী, একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, রাঁধুনি সহ নানা সুবিধা পান মন্ত্রী এমপিরা। রুহুল আমিন, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হলেও প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি মেনে চলেননি বলে মনে করে টিআইবি।
আমাদের এই রাজনীতিতে নির্বাচনী এবং সার্বিক রাজনীতি এবং নির্বাচনী রাজনীতিতে কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণভাবে সবসময় দেখেছি, এবার তার প্রাধান্য আরো বেশি জোরালো হয়েছে। তার মধ্যে অর্থ, পেশি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা। এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র, সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা, দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ধারিত হয়েছে এবং তার প্রতিফলে সত্যিকার অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে যাওয়া বোঝায় সেটি কতটুকু হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা দরকার। রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আর মাত্র একদিন পরে শপথ নেবে দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বের সরকার। সবকিছু ঠিক থাকলে 17 ফেব্রুয়ারি শপথ হবে নতুন মন্ত্রিসভার। টানা কর্মব্যস্ততায় গেল 4 দিন ধরে সরকার গঠনের প্রস্তুতি, জোট সঙ্গী ও সারা দেশ থেকে আসা নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আজ দুপুরেও গুলশান কার্যালয়ে যাবেন তিনি। এর মধ্যে সকালে দলের গুলশান কার্যালয়ে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার সন্ধ্যা থেকেই গুলশান কার্যালয়ে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরাও। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মাহেলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহেলা, আমরা বলছিলাম যে দুপুরের পর তারেক রহমান এই গুলশান কার্যালয়ে আসবেন, তার আসার সময়টি জানা গেছে কিনা, এবং একই সাথে এখানে কোনো ধরনের শীর্ষস্থানীয় নেতাদের সাথে তারেক রহমানের কোনো বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে তথ্য পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই এই গুলশান কার্যালয়ে এসেছেন এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এতক্ষণ, তবে তিনি কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়ে গেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন এতক্ষণ, তিনি চলে গেলেন। যদিও তারা কোনো কথা বলেননি, কিন্তু একটু আগে এখানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এসেছেন এবং তার সাথে কিন্তু সাংবাদিকরা কথা বলেছেন। সেখানে তিনি কথা জানিয়েছেন যে যেই শপথ পড়ানোর যে বিষয়টি, সেটি যেহেতু প্রধান নির্বাচন কমিশনের ক্ষেত্রে হয়তো বা এই এখতিয়ার রয়েছেন যে এখন শপথ পাঠ করানোর বিষয়টি, এবং মন্ত্রিসভায় কে কে মন্ত্রী হতে পারেন এবং নতুন কোন কোন মুখ আসতে পারে সেই বিষয়ে যদিও কোনো কিছু বলেননি, বলেছেন শপথ পাঠ করানো পর্যন্ত অপেক্ষা করতে। এবং বিরোধী দলের যে ছায়া সংসদের বিষয়টি আমরা শুনতে পাচ্ছিলাম যে তারা ছায়া একটি সংসদ গঠন করবে, সেটিকে তিনি স্বাগতবাদ জানিয়েছেন এবং বলেছেন যে অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোতে এটি রয়েছে, তো সেই ক্ষেত্রে বিএনপি সেটিকে স্বাগত জানায়। এবং আমাদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরেকজন যিনি রয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী, তার সাথেও কথা হয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে দেশের অর্থনৈতিক কাঠামো থেকে ধরে শিক্ষা ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থা যেহেতু খারাপ, সেই ক্ষেত্রে বিএনপি সবাই তার চ্যালেঞ্জ হিসেবেই দেখছে এবং পুরো রাষ্ট্র গঠনকেই তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েই সামনের এই কাজ করবে এবং সেভাবে মন্ত্রিপরিষভা গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যে মন্ত্রিসভায় কে থাকতে পারে, কে কোন মন্ত্রী হতে পারে, সেই বিষয়ে কিন্তু আমির খুসরু মাহমুদ চৌধুরীকেও প্রশ্ন করা হলেও তিনিও কিন্তু এই বিষয়টি এড়িয়ে যান। এখন সে অবশেষে দেখার পালা যে আগামীকালকে শপথ গ্রহণ পাঠ করার পরে আসলে হয়তো বা বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি জানানো হবে যে কে কোন মন্ত্রিসভা থাকবেন এবং নতুন কোন কোন মুখ এই নতুন এই মন্ত্রিসভা গঠন যে সংসদ সদস্যজন তাদের মধ্যে থাকবে। এবং আরেকটি কথা যেটি বলছিলাম যে আজকে তাদের স্থানীয় পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকটি কখন নাগাদ হতে পারে সেটি এখনো আমরা জানি না। তবে এই বিকেল নাগাদ যেহেতু এখন অনেকেই আসছেন এবং বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আসছেন, তো তারা ধন্যবাদ মাহিলা ইসলাম, আমরা ফিরবো পরবর্তীতে আবার আপনার কাছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে আজ দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টায় রেজাউল করিমের সিদ্ধেশ্বরীর বাসায় যাবেন তারেক রহমান। এর আগে গতকাল সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী 17 ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার শপথ
হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছে সরকার। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তবে স্বরাষ্ট্র সচিব পদে কাকে নিয়োগ দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের নিয়োগ চুক্তি বাতিল করে সরকার। রমজান সামনে রেখে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে গত 7 মাসে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। ব্যবসায়ীদের হিসেবে প্রায় 29 লাখ মেট্রিক টন পণ্যের আমদানি মূল্য দাঁড়িয়েছে 30,000 কোটি টাকার মতো। চিনি, সয়াবিন তেল, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই এসেছে এই চালানে। কিন্তু কাগজি কলমে সরবরাহ বাড়লেও বাজারে তার খুব একটা প্রতিফলন নেই। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে বিস্তারিত। ভোগ্যপণ্য বেচাকেনায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য 1 ঘন্টারও কম সময়ে চলে আসছে এই বাজারে। চলতি অর্থ বছরের 7 মাসে বন্দর থেকে খালাস হয়েছে 10,38,000 মেট্রিক টন পাম ক্রুড অয়েল, 3 লাখ মেট্রিক টন চিনি। এছাড়া ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের চালানো এসেছে উল্লেখযোগ্য পরিমাণে, যা থেকে ব্যাপক রাজস্ব পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিগত অর্থবছরের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে অনেক বেশি আমদানি হয়েছে। বিগত 7.5 মাসের হিসেবটা পর্যালোচনা করে এটা আমরা দেখেছি। আমদানি করা এসব পণ্য আগের তুলনায় বাড়লেও পাইকারি বাজারে অস্থিতিশীলতা কমছে না। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বন্দরের জটিলতার কারণে সরবরাহ কম থাকায় পণ্যের দাম কিছুটা বেড়েছে। ছোলার বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বেড়েছে। সেটির মূল কারণ সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌরের জটিলতার কারণে। সেই কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। সরকার খেজুর আমদানির ওপর শুল্ক হার 10% কমানোর পর এবার দেশে খেজুর আমদানিও বেড়েছে। রমজানকে সামনে রেখে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, কিন্তু খেজুরের বাজারে এখনো অস্বস্তি। খেজুরের বাজারটা কিছুদিন আগেও বন্দরের যে ধর্মঘট লাগাতার ছিল সেটা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা 1800-1900 টাকার বাজার, সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। পর্যাপ্ত পণ্য আমদানি হলেও সরকারের যথাযথ তদারকি না থাকা এবং বন্দরে শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন স্থানে ঘাটতি হয়েছে বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশনের এই নেতা। সরকার যেহেতু এখন নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে, আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায়, তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা নয়। রমজান উপলক্ষে এবছর 3 লাখ মেট্রিক টনের বেশি 17 ধরনের ভোগ্যপণ্য আমদানি হয়েছে। আল ইমরান, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।